নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। সিজিওতে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের মধ্যেই ফের আরজি করে সিবিআই এর দল। হাতে কি নতুন তথ্য? আরজিকর কাণ্ডে মমতার 10 লক্ষ টাকা না নিয়ে সিবিআইকে কি বললেন মৃত চিকিৎসকের মা বাবা? কারামন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন চন্দ্রনাথ সিনহা। লজ্জা থাকলে পদত্যাগ করুন, মমতাকে হুঁশিয়ারি। রাস্তায় নেমে প্রতিবাদ, ভিকটিম কার্ড খেলছেন মমতা, উঠল বিস্ফোরক দাবি। পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলল জাতীয় মহিলা কমিশন, বড় অভিযোগ সুকান্তর। আবহাওয়ার খবর, নিম্নচাপের অ্যাকশন শুরু, 2 ঘন্টায় ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই 6 জেলায়। শুধু টাকা আর টাকা, ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের পর চাঞ্চল্যকর ছবি বাংলাদেশে। মুম্বাই বিমানবন্দরে অগ্নিকাণ্ড, বিদেশি বিমানে কি লুট করা হচ্ছিল, চলছে তদন্ত। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। শনিবার সকালে ফের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই এর তদন্তকারী দল। শুক্রবার গভীর রাত পর্যন্ত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এরপর সকালে ফের সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তিনি। চলছে জিজ্ঞাসাবাদ। সকাল 10টার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান সন্দীপ। এরই মধ্যে বেলা 11:30 নাগাদ আরজিকরে পৌঁছান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। আর তাতেই শুরু হয়েছে জল্পনা। সন্দীপের থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য কি মিলেছে? সেই সূত্রেই ফের ঘটনাস্থল পরিদর্শনে তদন্তকারীরা। স্বাভাবিকভাবেই এখনই উত্তর মিলছে না। এর পাশাপাশি কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের কর্মীদের ব্যারাকেও পৌঁছে গিয়েছে সিবিআই এর একটি দল। সূত্রের দাবি, ঘটনার পরের দিন সেখানেই চলে গিয়েছিলেন অভিযুক্ত। তদন্তভার হাতে পাওয়ার পর থেকে আরজিকরের ঘটনাস্থল একাধিকবার পরিদর্শন করেছেন সিবিআই আধিকারিকরা। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআইকে তদন্তভার হস্তান্তরের জন্য। এরপর বুধবার থেকেই আরজিকরে যাতায়াত শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বুধ, বৃহস্পতি, শুক্রের পর শনিবারও ফের ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, মেয়েদের রাত দখল কর্মসূচি চলাকালীন একদল দুষ্কৃতী গভীর রাতে ঢুকে পড়েছিল আরজিকর হাসপাতালে। অবাধে চলে ভাঙচুর। এসবের মধ্যেই শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দেয় ঘটনাস্থল সুরক্ষিত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে। যদিও রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছিল জরুরি বিভাগের 4 তলার সেমিনার রুম সুরক্ষিতই রয়েছে। এবার একদিকে যখন সন্দীপকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ চলছে, ঠিক তখনই আরজিকরের অকুস্থলে তথ্যানুসন্ধানে পৌঁছে গিয়েছেন তদন্তকারী অফিসাররা। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্ক্যানারও রয়েছে তাদের সঙ্গে। এই নিয়ে টানা 4 দিন আরজিকর হাসপাতালে সিবিআই এর তদন্তকারী দল। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তদন্তভার সিবিআইকে দেওয়ার জন্য। সেই মতো মঙ্গলবার রাতেই তদন্ত সংক্রান্ত নথিপত্র সিবিআইকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। সংবাদ সংস্থা পিটিআই এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও ইন্টার্নের নাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন পরিবারের লোকেরা। ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক অভিযুক্ত জড়িত থাকতে পারেন বলে তারা সন্দেহ করছেন বলেও ওই সূত্রের দাবি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। সিবিআই ইতিমধ্যেই তদন্তভার নিয়ে কাজ এগিয়ে নিয়ে গিয়েছে আরজিকর কাণ্ডে। নির্যাতিতা চিকিৎসকের বাবার সঙ্গেও দেখা করেছেন তদন্তকারীরা। এই আবহে নির্যাতিতার বাবা নাকি নিজের সন্দেহের কথা জানিয়েছেন সিবিআইকে। মেয়ের খুন এবং নৃশংস ধর্ষণের ঘটনায় কারা জড়িত থাকতে পারে তা নিয়ে নাকি তদন্তকারীদের কাছে মুখ খোলেন মৃত চিকিৎসকের বাবা। ঠিক কী বলেছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা? রিপোর্ট অনুযায়ী তিনি নাকি সিবিআই এর কাছে দাবি করেছেন মেয়ের খুনের ঘটনায় জড়িত থাকতে পারেন তারই সহকর্মী চিকিৎসকরা। ডিউটিতে থাকাকালীন রাতে 7 ঘন্টায় একবারও তার মেয়েকে কেউ ডাকেনি, তার সহকর্মী বা হাসপাতালের কেউ। বিষয়টি অত্যন্ত সন্দেহজনক লাগছে বলে সিবিআইকে জানান বাবা। নির্যাতিতা চিকিৎসকের বাবা নাকি সিবিআইকে জানিয়েছেন তার মেয়ে সকালে 8:10 নাগাদ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাড়ি থেকে। তার ওপিডিতে ডিউটি ছিল তখন। শেষবারের মতো রাত 11:15 মাকে ফোন করেছিলেন সেই চিকিৎসক। সেই মেয়ের সঙ্গে শেষবারের মতো কথা বলা তাদের। নির্যাতিতার বাবা সিবিআই তদন্তকারীদের কাছে বলেন, সকালে ওর মা ফোন করার চেষ্টা করেছিল ওকে, তবে রিং করে গেলেও ফোন তোলেনি কেউ। এখন জানি ততক্ষণে তো আমার মেয়ে মারা গিয়েছিল। আমার এটা ভেবে আশ্চর্য লাগছে যে ভোর রাত 3টে থেকে সকাল 10টা পর্যন্ত কারুর প্রয়োজন হলো না। এখন অনেকেই আমার প্রশ্নকে সমর্থন করছেন। আমার মেয়ে এমনিতেই হাসপাতালে সমস্যার সম্মুখীন হতো। এই গোটা ডিপার্টমেন্টকেই সন্দেহ করি আমি। যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমার সমর্থন আছে। এদিকে এই ঘটনায় জড়িত থাকতে পারে এমন ব্যক্তির নাম ধরে নাকি
সিবিআইকে জানিয়েছেন নির্যাতিতার বাবা। এদিকে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলা প্রসঙ্গে নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমে পরে বলেন, সিবিআই অফিসারদের সঙ্গে কী কথা হয়েছে তা প্রকাশ্যে আনা আইনত উচিত নয়। এই মামলার সঙ্গে জড়িত কোনো প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে পারবো না। তবে সিবিআই আমাদের আশ্বাস দিয়েছে যে দোষীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে। আমি ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছি। আমি যদি মেয়ের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ নিই তাহলে আমার মেয়ের আঘাত লাগবে। আমি শুধু ন্যায় বিচার চাই। কিছুদিন আগেই দলের নির্দেশে কারামন্ত্রী অখিল গিরি পদত্যাগ করায় তার জায়গায় ক্ষুদ্র মাঝারি ছোট উদ্যোগ ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম নতুন কারামন্ত্রী হিসেবে সুপারিশ করে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। কারামন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব দিতে চলেছেন বলে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই তাকে জানিয়েও দিয়েছিলেন বলে চন্দ্রনাথ বাবু জানান। রাজ্যপাল সেই অনুমোদন দেওয়ার পরে বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশের পরেই বিবাদী বাগের হেমন্ত ভবনে ক্ষুদ্র মাঝারি ছোট উদ্যোগ ও বস্ত্রমন্ত্রীর দপ্তর থেকে যেসব বিল্ডিংয়ে কারামন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য পৌঁছে গেলেন চন্দ্রনাথ সিনহা, তাকে স্বাগত জানান এডিজি কারা লক্ষ্মীনারায়ণ মিনা, ডিআইজি কারা দেবাশিস চক্রবর্তী, অতিরিক্ত সচিব অসীম বিশ্বাস সহ দপ্তরের আধিকারিকরা। দায়িত্ব নেওয়ার পরে সন্ধ্যায় তিনি তার বিধানসভা এলাকা বোলপুরে চলে যান। যেসব বিল্ডিংয়ে নিজের চেম্বারে বসে এই নতুন ও গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করলেন নতুন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি ট্রুথ অফ বেঙ্গলকে বললেন, মুখ্যমন্ত্রী তার উপরে যে আস্থা রেখেছেন তিনি যথাযথভাবে তার দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। কারামন্ত্রী হিসেবে কিছুদিনের মধ্যেই বিভিন্ন জেলায় গিয়ে সংশোধনাগারগুলি পরিদর্শন করবেন এবং সেখানকার সমস্যাগুলি নিয়ে পর্যালোচনা করবেন বলে জানালেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দায়িত্ব নিয়ে বীরভূমের তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অনুব্রত মণ্ডলের কথাও বিশেষভাবে মনে করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি আশাবাদী আবার বীরভূমে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে তার সাথে আবার টিম তৃণমূল কংগ্রেস কাজ করবে কিছুদিনের মধ্যেই। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বীরভূম জেলার দুটি আসনে অত্যন্ত ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। এই ভালো ফলের স্বীকৃতিস্বরূপ বীরভূমের বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এই নতুন ও গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া বীরভূমবাসীর প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার স্বরূপ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বীরভূম জেলা জুড়েও খুশির হাওয়া। আরজিকর কাণ্ডের সূত্রপাতের সময় থেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন বিরোধীরা। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির তরফে সমাজ মাধ্যমে পোস্ট করে লেখা হয়েছে, উনি নিজের পদত্যাগের দাবি নিয়ে নিজেই মিছিল করছেন। ন্যূনতম লজ্জা থাকলে পদত্যাগ করুন। প্রিয় দর্শক, আমরা কারোর পক্ষপাতিত্বে নেই। আমরা নিরপেক্ষভাবে সঠিক খবর পরিবেশন করি। নিয়মিত আরও খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা আবাসিক চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিজেপি নেত্রী শাইনা এনসি বলেছেন, তৃণমূল এই ঘটনা থেকেই কিছু লোককে ছাড় দেওয়ার চেষ্টা করছে। কেন হাসপাতালে তালা ঝুলিয়ে দিল না তৃণমূল সরকার? কেন তারা এই তাণ্ডবে 7,000 লোককে ঢুকতে দিল? তিনি ভিকটিম কার্ড খেলছেন আর মাঝে মাঝে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তিনি কার বিরুদ্ধে আন্দোলন করছেন? আরজিকরের 4 তলার যে সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল সেই ঘরটি কেন সঙ্গে সঙ্গে সিল করা হয়নি তা নিয়ে বড় প্রশ্ন তুলল জাতীয় মহিলা কমিশন। আরজিকরের ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় সম্প্রতি এক প্রতিনিধি দল পাঠিয়েছিল কমিশন। সূত্রের খবর, ওই প্রতিনিধি দলের রিপোর্টে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের মতে তথ্য প্রমাণ লোপাটের কারণেই সম্ভবত অপরাধ স্থল সিল করা হয়নি। কাকতালীয়ভাবে শনিবার একই আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু এদিন বলেন, পুলিশ যদি তথ্য প্রমাণ নষ্ট না করে থাকে তাহলে সিবিআই নিশ্চয়ই ডাক্তারি ছাত্রী খুনের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে পারবে। আদালতের নির্দেশে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলছে জেরা পর্ব। তারই মধ্যে মহিলা কমিশনের রিপোর্টে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আনা হয়েছে। সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ করা হয়েছে কেন ঘটনাটিকে প্রথম আত্মহত্যা বলে জানানোর চেষ্টা করা হয়েছিল। তাহলে কি কাউকে আড়াল করতেই এই তত্ত্ব সামনে আনা হয়েছিল? কেন মেয়েটির মা বাবাকে দেহ দেখতে না দিয়ে 3 ঘন্টা বসিয়ে রাখা হলো? গত 8ই অগস্ট মধ্যরাতে আরজিকরের 4 তলার সেমিনার হলে নৃশংসভাবে খুন করা হয় ডাক্তারি ছাত্রীকে। পুলিশি তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে মৃতার শরীরে অন্তত 11 জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বুক, পেট, পা থেকে শুরু করে ঘাড়, গলা, এমনকি যৌনাঙ্গে আঘাত রয়েছে। হাড় ভেঙেছে একাধিক। ইতিমধ্যে আদালতের নির্দেশে ডাক্তারি ছাত্রী খুনের তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃত সঞ্জয় রায়কে জেরাও করছেন তদন্তকারীরা।
তবে কমিশনের প্রতিনিধিরা মনে করছেন সঞ্জয় একা নয়, ছাত্রীকে ধর্ষণ ও নৃশংস হত্যার সঙ্গে জড়িত ছিল আরও কেউ। একই সঙ্গে হাসপাতালের পরিকাঠামো ও নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়েছে মহিলা কমিশনের রিপোর্টে। ফের নিম্নচাপের হুঙ্কার, ভাসতে পারে জেলার পর জেলা। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ফলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে, যার জেরে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। আজ শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। এদিন সকাল থেকেই মেঘলা কলকাতার আকাশ। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। আজ থেকে শুরু করে আগামী 3 দিন শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 2 চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওদিকে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির রেশ বজায় রয়েছে। আগামী 7 দিন উত্তরের প্রায় জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস। মঙ্গলবারের পর থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরে। বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে বাংলাদেশে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। প্রাক্তন সচিবের বাড়িতে তল্লাশি চালাতে হদিশ মিলল বিপুল নগদ টাকার। সেই টাকার মধ্যে রয়েছে বিদেশি মুদ্রা। দুর্যোগ ও ত্রাণ সম্পর্কিত মন্ত্রকের প্রাক্তন সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কালাম। গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল, আর সেখানে সন্ধান চালাতেই হদিশ মেলে কোটি টাকার। ওই প্রাক্তন সচিবের বাড়ি থেকে নগদ 3 কোটি টাকা ও 10 লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। বাবর রোডের F ব্লকের 29/2 ও 3 নম্বর বাড়ি থেকে এই বিপুল টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে নগদ 3,10,10,000 টাকা ছাড়াও পাওয়া গিয়েছে 74,400 টাকা মূল্যের 100 টাকার প্রাইস বন্ড এবং 10,03,000 টাকা মূল্যের বিদেশি মুদ্রা। এর মধ্যে রয়েছে ভারতীয় টাকাও। মিলেছে মার্কিন ডলার, মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত, সৌদি আরবের মুদ্রা রিয়াল, সিঙ্গাপুরিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, কোরিয়ান ইউয়ান ও চীনা ইউয়ান মুদ্রা। এগুলি কোথা থেকে ওই ব্যক্তির কাছে এলো, কোনো চক্র চালানো হতো কিনা তা খতিয়ে দেখছে বাংলাদেশের পুলিশ। 2015 সালের মার্চ মাস থেকে 2020 সালের জুন মাস পর্যন্ত সচিব ছিলেন এই শাহ কালাম। সেই সময় তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। মুম্বাই বিমানবন্দরে আগুন, ঘটনায় ব্যাপক শোরগোল শনিবার বেলার দিকে। সূত্রের খবর, ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি প্লেনে আগুন লাগে হঠাৎ। পণ্য ওঠানো হচ্ছিল সেই প্লেনে, তখনই বিপত্তি। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, কিছু রাসায়নিক লোডিংয়ের সময় আগুন লেগে যায়। কী ধরনের রাসায়নিক তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। এতে 5 জনের হাত আছে বলে মনেও করা হচ্ছে প্রাথমিক তদন্তে। খবরটি পাওয়া মাত্রই দেয়া হয়েছে, বিস্তারিত আসছে। আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আজকের প্রধান খবর। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আবারও দেখা হবে নতুন খবরের সাথে। ধন্যবাদ।